আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গদ্য অপরিচিতা, এবং খুবই অনেকের কাছে গল্পটাকে খুবই হার্ড মনে হয়, বিকজ গল্পের যেই কঠিন শব্দগুলো লেখক ইউজ করেছেন সেখান থেকে তোমাদের বুঝতে অনেকের সমস্যা হতে পারে। তো সকল সমস্যার সমাধান এবং সকল সমস্যার সমাধান নিয়েই মূলত আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণ ক্লাসটিতেই আমরা পরিপূর্ণ সকল বিষয় তোমাদেরকে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য যাদের সামনেই তোমাদের এইচএসসি পরীক্ষা কিংবা আলিম পরীক্ষা, বিশেষ করে যারা মাদ্রাসা থেকে আছো তাদের আলিম পরীক্ষা। তো তোমাদের ক্লাসটি বিশেষ করে যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিবা, অপরিচিত থেকে তাদের একটা প্রশ্ন কিংবা তার চেয়ে বেশি দুইটা প্রশ্ন আসতে পারে বোর্ড প্রশ্নের মধ্যে। এবং এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন তোমরা তো পাবাই, যে কোনো বোর্ডই হোক না কেন, মাদ্রাসা এবং কলেজ বোর্ড যে কোনো বোর্ডই হোক না কেন। এবং কলেজের যে কয়েকটা বোর্ড আছে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড এবং যে সমস্ত বোর্ড আছে, সিলেট বোর্ড, এই সমস্ত বোর্ডে যেই কোনো বোর্ডে দুই তিনটা কিংবা চারটা পাঁচটা, এবং এমনও হতে পারে যে সবগুলা বোর্ডে এখান থেকে একটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং আজকে আমরা সর্বপ্রথম শুরু করছি লেখক পরিচিতি দিয়ে। ওকে, লেখক পরিচিতি। গল্প হচ্ছে অপরিচিতা। অপরিচিত গল্পের লেখককে, অপরিচিত গল্পের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সকলের প্রিয় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই অপরিচিত গল্পের লেখক পরিচিতি যখন আমরা পড়ব, তখন সবগুলো তো লেখা পড়বো না, বিশেষ করে এত লেখা আমাদের সামনে পরীক্ষা, সবগুলো পড়ার আসলে আমাদের এখনো সময় নেই। যারা পড়েছে তো আলহামদুলিল্লাহ পড়েছেই, যারা এখনো পড়েনি তাদের জন্য আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে তোমরা কি পড়বা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল, বাংলা এবং ইংরেজি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে, 1268 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এই বিষয়টা পড়বা। তার বাবার নাম, মায়ের নাম তেমন বেশি প্রয়োজন নেই। এবং তার সর্বশেষ রবীন্দ্রনাথ ঠাকুরের 95টি গল্পগ্রন্থ রচনা করেছেন। গল্পগুচ্ছ সংকলিত 95টি গল্পগ্রন্থ তিনি রচনা করেছেন। এর বাইরেও সেই গল্প স্বল্প এবং লিপিকে গ্রন্থে তার আরো গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি তাহলে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের যেই উপন্যাসগুলি রয়েছে এবং তার রচনাগুলি যেগুলো রয়েছে, বিশেষ করে তার উপন্যাসগুলির মধ্যে রয়েছে চোখের বালি, ঘেরো, ঘরের বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, যোগাযোগ, বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর অসংবাদিত। তার রচিত বিশেষ নাটকগুলো হচ্ছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়ে যাবা। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সাল 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবরণ করেন, জীবনাবসান ঘটে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের প্রথমে গেছে লেখক পরিচিতি। তারপর আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের পাঠ পরিচিতি। আমরা পাঠ পরিচিতি পড়ার পরেই আমরা কেবল আমাদের গল্পের মেইন থিমে ঢোকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা পাঠ পরিচিতির মধ্যে ঢুকছি, এবং আমি একটা কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পাঠ পরিচিতি পড়ার পরে লেখক আমাদের মেইন গল্প পড়ার পরে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে শব্দের অর্থ টিকাগুলো তোমরা একটু দেখে যাবা। যেমন মাকাল ফল, অন্নপূর্ণা, তারপরে পল্লু, তারপরে গন্ডুস, তারপরে হচ্ছে স্বয়ংবরা, তারপরে হচ্ছে উমেদারি, তারপরে হচ্ছে কনসার, তেমন প্রয়োজন নাই, পঞ্চসার পড়বা, দেখবা শেখরা, স্বর্ণকার, তারপরে দেখবা কি তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে প্রদোষ সন্ধ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং মৃদাঙ্গ, এটাও খুব ইম্পর্টেন্ট। মৃদাঙ্গ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র।
মঞ্জরিটাও দেখবে একটা মুকুল ফুল। আসলে এগুলা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি তাহলে হচ্ছে কি পাঠ পরিচিতি। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় কত সালে? ১৩২১ বঙ্গাব্দে, ১৯১৪ কার্তিক সংখ্যায়। এটি প্রথম গল্প গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তক ও পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে ১৯২৭ খ্রিস্টাব্দে ১৯২৭ সালে। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণ আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকার নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। আচ্ছা, তারপর আমি তোমাদেরকে বিষয়টা বলি, সেটা হচ্ছে অপরিচিতা গল্পের মেইন কাহিনী হচ্ছে কি? মেইন কাহিনী হচ্ছে অপরিচিতা গল্পের মধ্যে অনুপম হচ্ছে, এখন তার বয়স ২৭। অনুপম হচ্ছে ২৭ বছরের একটা যুবক। তার ব্যক্তিত্বহীনতার প্রকাশ পেয়েছে মূলত অপরিচিতা গল্পে। এবং এই গল্পের কল্যাণী হচ্ছে এই গল্পের, আপনি বলতে পারেন নায়িকা। যেমন এই গল্পের চরিত্র একমাত্র মহিলা হচ্ছে কি কল্যাণী, যাকে নিয়েই নারীর চরিত্রে তিনি অভিনয় করেছেন। নারীর চরিত্র হচ্ছে কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার বলি হয়েছে এবং নারীদের গল্প ইতিপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। আচ্ছা, এই গল্পটা হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটাকে এমনভাবে সাজিয়েছেন তৎকালীন সমাজে যে পণ প্রথাটা ছিল, এই পণ প্রথার বিরুদ্ধে এবং একটা পরিবারের একটা ব্যক্তিত্বহীনতা, একজন পরিবারের ব্যক্তিত্বহীনতা, যেই ঘরের যিনি বিবাহ করতে গিয়েছিলেন অনুপম, তার বিষয় এখানে মূলত ফুটে উঠেছে। আচ্ছা, তো আমরা এত কথা না বলে মেইন গল্পের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং সেখান থেকেই আমরা সকল বিষয় ক্লিয়ার হব ইনশাল্লাহ। আমাদের ক্লাসটি, যেহেতু গল্পটি অনেক বড়, সেহেতু আমাদের ক্লাসটিও বড় হবে। তো আমি চাচ্ছি তোমরা সকলে ইনশাল্লাহ ক্লাসটির মধ্যে থাকবা এবং শেষ পর্যন্ত ক্লাসটি যখন চালিয়ে যাবা ভালো কিছু তোমাদের থেকে আশা করছি ইনশাল্লাহ। আচ্ছা, আজ আমার বয়স ২৭ মাত্র। এ জীবন না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। এ জীবন না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, এই কথাটা কেন বললেন? এটা মোটামুটি খুব ইম্পর্টেন্ট। এই কথাটা এই কারণেই বললেন অনুপম। কথাটা বললেন কারণ তিনি গল্পের কথক চরিত্র অনুপমের আত্মসমালোচনা, পরিমাণ ও গুণ উভয় দিক দিয়েই যে তার জীবনের নিতান্তই তুচ্ছ, সেই কথাই সেখানে মূলত ব্যক্ত করেছে। এবং এটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন এটা। আচ্ছা, তারপরে ইহা সেই ফুলের মতো যাহার উপর বমর আসিয়া বসিয়াছে এবং সেই পদক্ষেপের ইতিহাস সেটার মাঝখান ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। ইহা সেই ফলের মতো গুটি বলতে লেখক কি বুঝিয়েছেন? ফলের মতো গুটি বলতে গুটি এক সময় পূর্ণ ফলে পরিণত হয়, কিন্তু গুটি যদি ফলের মতো হয় তাহলে তা অসম্পূর্ণ সরবত্তা প্রকট হয়ে ওঠে। নিজের নিষ্ফল জীবনকে বুঝাতে অনুপমের ব্যবহৃত উপমা, অনুপম এই উপমাটি ব্যবহার করেছেন। সেই ইতিহাসটুকু আকার ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য ভুল করেন, যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। আচ্ছা, কলেজ যতগুলো পরীক্ষায় পাশ করিবার সময় আমি চুকাইয়াছি, ছোটবেলা আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল মাকাল ফলের সাথে তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পেয়েছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখ সুরূপা পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রূপ আমার যেন এমনি করিয়া প্রকাশ পায়। এখানে লেখক কি বুঝিয়েছেন? লেখক বুঝিয়েছেন যে অনুপমের ছোটকালে খুব নাদুস নুদুস একটা চেহারা ছিল, খুব সুন্দর চেহারা ছিল। তো চেহারায় মানে চেহারা তার খুব সুন্দর ছিল, কিন্তু তার ভিতরে কিছু ছিল না। তাহাকে বলতো মাকাল ফল। মাকাল ফল হচ্ছে এমন একটা ফল যেটা দেখতে সুন্দর, ভিতরে হচ্ছে গন্ধযুক্ত এবং খাওয়ার অনুপযোগী এবং গুণহীন একটা ফল। এই কারণেই তাকে লেখকগণ তাহাকে তার
পণ্ডিত মশাইগণ, তার ব্যক্তিত্ববর্গ, সম্মানিত ব্যক্তিত্ব, যাহাকে মানে যাহার কাছে তিনি বড় হইয়াছেন, যাহাদের শব্দ লাভ করিয়া তিনি মহৎ হইয়াছেন, যাহাদের শব্দ লাভ করিয়া তিনি বড় হইয়াছেন, যাহাদের সঙ্গে থেকে সেই পণ্ডিত মশাইগণ তাহাকে বিদ্রূপ করিয়া শিমুল পলা এবং মাকাল পলার সাথে তুলনা করিত। আমার পিতা এককাল গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় পান নাই, নিমেষ মাত্র পান নাই। মৃত্যুতে যে তিনি যে হাঁপ ছাড়লেন, সে তার প্রথম অবকাশ। তার পিতা একসময় গরিব ছিলেন, কিন্তু অনেক টাকা রোজগার করেছেন ওকালতি করে। প্রশ্ন আসতে পারে অনুপমের বাবা কি করতেন? তিনি ওকালতি করতেন, ওকে। কিন্তু ভোগ করিবার তিনি সময় পান নাই, এর আগে তিনি পরলোক গমন করেছেন। আমার বয়স তখন অল্প, যখন অনুপমের বাবা মারা যান, তখন অনুপম ছোট বয়স, ছোট ছেলে। মায়ের হাতে আমি মানুষ, মা গরিবের ঘরের মেয়ে, তাই আমার ধনী, আমরা যে ধনী এই কথা তিনি বলেন না, আমাকে বলিতে দেন না। শিশুকাল আমি কোলে কোলেই মানুষ হয়েছি, বোধ হয় সেজন্যই শেষ পর্যন্ত আমি পুরোপুরি বয়সী হইল না। আজ আমাকে দেখলেই মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। ছোটকালেই অনুপম মায়ের সকলের কোলেপিঠে করে মানুষ হয়েছে, যেহেতু ঘরের একমাত্র ছেলে এবং নাদুস নুদুস চেহারা একটা ছেলে। এবং অনুপমে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এই কথা দ্বারা লেখক কি বুঝিয়েছে, এবং এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, আমি এই জন্য এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে। দেবী দুর্গার পুত্র হচ্ছে কে? দেবী দুর্গার পুত্র অগ্রজ ও গণজ, অগ্রজ গণজ ও অনুজ কার্তিকেয়। দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিকেয়কে বোঝানো হয়েছে। এখানে মূলত ব্যঙ্গার্থে বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি পরবর্তীতে আমার আসল অভিভাবক মামা, তিনি আমার চেয়ে বড়জোর 6 বছরের ছোট, কিন্তু পল্লুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখনকার এক গণ্ডূষ রস পাইবার জো নেই। এই কারণেই কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবতে হয় না। তাহাদের ফ্যামিলির, অনুপমের ফ্যামিলির এখন একমাত্র ব্যক্তিত্ব হচ্ছেন মামা, যিনি পল্লুর বালির মতো তাদের সংসারকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। এই কথা দ্বারা লেখক বুঝিয়েছেন যে অনুপম তার মামার চরিত্র বৈশিষ্ট্য প্রসঙ্গে কথাটি বলেছেন, এবং সংসারের সমস্ত দায় দায়িত্ব পালনের ভূমিকা এখানে উপমার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। তারপরে আমরা যদি দেখি, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাটা নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ, নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নেই। অন্তঃপুরের শাসন চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বর হন, তবে সুলক্ষণটি স্মরণ রাখিবেন। আচ্ছা, এখানে লেখক তার নিজের ব্যক্তিত্বকে তুলে ধরেছেন। তিনি বলেছেন তিনি সৎপাত্র, এটা কন্যার, তিনি সৎপাত্র, তিনি তামাকটুকু পর্যন্ত খানা, তিনি ভালো মানুষ। এটা যেই কোনো ভাবেই হোক কন্যার পিতা তাকে মানে স্মরণ করতেই হবে, তাকে মানতেই হবে, তিনি ভালো মানুষ, তিনি ভালো পাত্র। অনেকের বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছে, কিন্তু মামা যিনি পৃথিবীর আমার ভাগ্য দেবতা প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘর যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্ত, তার অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ সে টাকা দিতে কসুর করিবেন না, যাহা হোক শোষণ করিয়া চলিবে, অথচ বাড়ির আসিয়া গুড় গুড় পরিবর্তে বাধা হুকায় তাহা তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। লেখক এখানে বুঝাইতে চাইয়াছেন যে তার ঘরের কর্তা, তার মামা, তিনি এমন সন্তান, এমন একজন তার অনুপমের বউ হিসাবে, অনুপমের ওয়াইফ হিসাবে এমন একজন ব্যক্তিত্বকে চান, যিনি যে মেয়ে তার ঘরে, তিনি সে কিন্তু ধনীর ফ্যামিলির ঘরে হতে পারবে না। কারণ ধনীর ফ্যামিলি হলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে, যদি ধনীর কন্যা হয় তাহলে তার উপর প্রভাব খাটানো চলবে না। এক দিকেটা হচ্ছে, আবার হচ্ছে সে কিন্তু আবার দরিদ্র চান না, যে দরিদ্র হবে তাকে পণ দিতে পারবে না, তাকে পণ দিতে পারবে না, এরকমও চান না। তিনি কিরকম চান? তিনি চান যে যাহার টাকা নাই অথচ সে টাকা দিতে কসুর করিবে না। তিনি তার চাচ্ছেন যে তিনি অথচ তার টাকা পয়সা কম থাকবে, তিনি আবার কিন্তু তাদের ফ্যামিলিকে টাকা দিতে তিনি আবার
কিপটামি করবেন না, যেটাকে আমাদের শুদ্ধ ভাষা মানে গেউয়া ভাষা বলতে পারেন আপনি, শুদ্ধ ভাষা বলে কিপটা, কিপটা যেটা বলে কিপটামি করবেন না। যাই হোক শোষণ করে বা চলিব, অথচ বাড়ি আসিলে মানে তিনি চাচ্ছেন না যে তিনি চাচ্ছেন যে তিনি যেই ব্যক্তিত্ব যেই মহিলা অনুপমের ঘরে অনুপমের স্ত্রী হয়ে এই বাড়িতে আসবেন, মামা চাচ্ছিলেন যে তাকে যেন শোষণ করা চলে, তিনি যেন তাকে শোষণ করতে পারেন, শাসন করতে পারেন, যেন কোনো প্রকার কোনো নালিশ না খাটে। আচ্ছা, তারপরে আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। হরিশ কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। ওটা ওটা ইম্পর্টেন্ট। ওকে, সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে, মেয়ে যদি বলে একটা খাসা মেয়ে আছে। হরিশ কানপুরে কাজ করে। হরিশ হচ্ছে তার বন্ধু, অনুপমের বন্ধু। সে বাড়িতে আসলো, কলকাতায় আসলো। কোথা থেকে আসলো? কানপুর থেকে আসলো। এসে কি বলল? ওহে, যদি বলো একটা খাসা মেয়ে আছে, মানে একটা ভালো মেয়ে আছে, যদি তোমরা বলো। কিছুদিন পূর্বেই এম.এ পাস করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলছে দু দু করিতেছে, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তা নাই, শিক্ষা নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যে ভিতরে আছেন মা, বাহিরে আছেন মামা। অনুপম বলতেছে যে পড়াশোনা তো করেছি, এম.এ পাস করেছি, কিন্তু আমার কোনো লক্ষ্য নাই, আমি কি করব? চাকরি নেই, বাকরি নেই, নিজের কোনো ইচ্ছা না চাকরি করার, আমার আছে শুধু ভিতরে আছেন মা, বাহিরে আছেন মামা। অনুপম এই কথাটি বলতে চেয়েছেন। এই অবকাশ মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপে মরীচিকা দেখতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরুমর্মের তাহার গোপন কথা। অনুপম যখন ওই মেয়েটা যখন তিনি অনুপম যখন তিনি অনুপম এখানে কল্পনা করছেন, যখন হরিশ বলল যদি ওহে যদি বলো মেয়ে একটা খাসা মেয়ে আছে, তখন তার মরীচিকা, নারী রূপে মরীচিকা, যে অন্তর যখন মরীচিকা ধরা দিয়েছে, তখন তার মনে বাতাসে তাহার নিঃশ্বাস, মানে তরু মর্মে তাহার গোপন কথা, ওই নারীর গোপন কথা, ওই নারীর বিশ্বাসটা, তার ভালোবাসার জিনিসটা তার মধ্যে এখন কাজ করতেছে, এই কথাটাই লেখক বুঝতে চেয়েছেন। এমন সময় হরিশ আসিয়া বলল, মেয়ে যদি বলো তবে, আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবর পল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। এমন সময় অনুপম বর্ণনা করছিল, যখন কি ছিল সেটা হচ্ছিল যখন অনুপমের মন ছিল তৃষ্ণার্ত, কারণ সে এখনো বিবাহ করে নাই, 27 বছর হয়ে গেছে, একটা টকবগে যুবক। তখন যখন এই কথাগুলো হরিশ বলল, আবার হরিশের কি আছে? হরিশের সরস শ্মশানের গুণ আছে, সেটা আমরা সামনে অবশ্যই পাবো। মানে হরিশ এমনভাবেই মেয়েটার গুণগান গাইতে লাগলো অনুপমের কাছে। অনুপমের তৃষ্ণার্ত মন, তৃষ্ণার্ত বলতে এখানে পানির তৃষ্ণা না, মানে মনের তৃষ্ণার্ত, মনে যে খোরাক, মানে সে চাচ্ছিল তা ওই মেয়ের সকল কথাগুলো, সকল গুণগুলো তার কাছে যেন বলে। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পড়িয়ে দেখো। হরিশকে বলল অনুপম যে মামার কাছে কথাটা বল। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। হরিশ কি জমাইতে অদ্বিতীয়? হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। তাই সর্বত্রই তাহার খাতির, মামা তাহাকে পাইলে ছাড়িতে চান না, এই কথাটা তাহার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটা তাহার কাছে গুরুতর। কার কাছে? মামার কাছে। বাপের অবস্থা তিনি যেমনটা চান তেমনি। এককালে ইহাদের বংশ লক্ষ্মীর মঙ্গল ঘাট ভরা ছিল, এখন তাহার শূন্য বলিলেই হয়। অথচ তলায় তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া বলা সহজ নয় বলিয়া উনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর কেহ নেই, সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একবার উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। এখানে অনুপমের যখন আমরা এখনো মেইন গল্পের মধ্যে ঢুকি নাই, এখানে কল্যাণীর বাবার কথা, তার ফ্যামিলির কথা বলছিলেন হরিশ। কার কাছে বলছিলেন? ওই মেয়েটার বাবার কথা, মেয়েটার ফ্যামিলির কথা হরিশ বলছিলেন কার কাছে? অনুপমের মামার কাছে। অনুপমের মামার কাছে হরিশ কথাটা বলছিলেন যে তাদের বংশগৌরব ভালো, কিন্তু আপনি যেমন চান, আপনি যেমন মেয়ে চান, যেমন ফ্যামিলি চান, তাদের ফ্যামিলি সেরকমই, কিন্তু তাদের বংশগৌরব ভালো।
যে এককালে ইহাদের বংশ লক্ষ্মীর, মানে এককালে তাদের বংশ মানে খুব টাকা পয়সা ছিল, বাট কিন্তু এখন তাদের তেমন কিছু নেই, শুধু সম্মানটাই বাকি আছে, অল্প কিছু বাকি আছে। দেশ বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া তিনি এখন নিজের দেশ ছাড়িয়া অন্য, নিজের গ্রাম ছাড়িয়া অন্য জায়গায় গিয়ে বসবাস করেন, পশ্চিমে গিয়ে বসবাস করতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতো থাকেন, গরিবের মতো থাকেন। একটা মেয়ে ছাড়া তার আর কেউ নেই, সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মীর, আচ্ছা এতটুকুই, তার একটা মেয়ে ছাড়া তার কেউ নেই। আচ্ছা, আচ্ছা, তারপরে এইসব কথা ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন বার হইল। তখন মেবি একটা বিষয়, সেটা হচ্ছে 15 বছর বয়সটা তাদের কাছে বিশাল একটা বয়স মনে হয়েছিল। বংশে তো কোনো দোষ নেই, দোষ দোষ নাই, বংশে তো কোনো দোষ নাই, কেন প্রশ্ন করা হয়েছিল? না, দোষ নাই। এ কথা অনুপমের বাবা, সরি মামা, প্রশ্ন করলো হরিশকে যে তাদের বংশে কোনো দোষ নাই। তখন হরিশ বলল, না, বংশে দোষ নাই। বাপ কোথাও তাহার মেয়ের যোগ্য বর খুঁজে পান না, তাই তো বরের হাট মহার্য তাদের পরে ধনুক ভাঙাপন কাজে বাপ কেবল সবুর করিতেছে, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। এখানে হরিশ বলল যে বাবা মেয়ের জন্য ভালো কোনো পাত্র খুঁজে পাচ্ছেন না, এজন্যই তাদের মেয়েকে এখনো বিবাহ দেওয়া হয়নি। কিন্তু মেয়ে, বাবা তো সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স কিন্তু ধৈর্য ধরতেছে না। বাবা ধৈর্য ধরলেও, বাবা চাচ্ছেন না, বাবা ধৈর্য ধরলেও কিন্তু মেয়ের বয়স ধৈর্য ধরছে না, মানে মেয়ের বয়স তো পার হয়ে যাইতেছে, সে তো মেয়ের বয়সটা ধৈর্য ধরছে না, এই কথাটাই বোঝানো হয়েছে। যাই হোক, হরিশ সরস শ্মশানের গুণ আছে, খুব ইম্পর্টেন্ট। কার সরস শ্মশানের গুণ আছে? হরিশের। মামার মন নরম হইল, হরিশের কথা শুনে মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যাগর পর্যন্ত গিয়েছেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একবারে নিষেধ করিয়া দিতেন। মনের ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। আসলে কথা হচ্ছে, হরিশ এমনভাবেই বলল যে তখন মামার মন নরম হইল। মামা চাচ্ছেন এখানে তিনি মেয়েকে দেখিয়ে আসতে যাবেন, তিনি আত্মীয় করার, এখানে বিয়ে শাদীর বিষয় একটু আগাতে চেয়েছিলেন, কিন্তু অনুপমের মনের মধ্যে অনেক ইচ্ছা ছিল যে মেয়েকে দেখে আসার, কিন্তু তিনি সেটা সাহস করে মামাকে বলতে পারছেন না যে আমি মেয়েকে দেখতে যাব কিনা। কন্যাকে আশীর্বাদ করানোর জন্য পাঠানো হলো আমার বিনু দাদাকে। বিনু দাদাকে, বিনু দাদা হচ্ছে অনুপমের পিস্তুত ভাই। আচ্ছা, তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নহে, খাঁটি সোনা বটে। বিনু দাদা বাসাটা অত্যন্ত আর্ট, খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আমি বলি চমৎকার, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আমি বলি চমৎকার, সেখানে তিনি বলেন চরণসই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। এখানে কি, এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে, দুঃখিত, বিষয়টা হচ্ছে অনুপম যখন, বিনুদা হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যিনি খুব উচ্চ সম্পন্ন ব্যক্তি এবং আত্মনির্ভরশীল ব্যক্তি, এবং যার উপর পুরোটাই নির্ভর করা যায়। তিনি ভালো পরামর্শ সবসময় নেবেন, খারাপ পরামর্শ নেবেন না। তিনি যেখানে গিয়েছেন, অনুপম বিশ্বাস করেন যে তার মামা যেখানে গিয়েছেন সেখানে ভালো জায়গায়, বিনোদা যেখানে গিয়েছেন সেটা খারাপ নয়, সেটা ভালো একটা স্থান, ভালো একটা জায়গা। তিনি যেহেতু বলেছেন যে আমি, অনুপম বলতে চাচ্ছেন যে আমি আমার পিসতুতো ভাই বিনুদার উপর 16 আনা নির্ভর করতে পারি। যেহেতু তিনি বললেন মন্দ নহে, খাঁটি সোনা বটে, তখন তিনি বললেন না, বিষয়টা খারাপ না, মেয়েটা ভালো হবে। বিনুদার বাসাটা অত্যন্ত, আর তিনি বিনুদার বাসাটা অত্যন্ত সুন্দর। যেখানে আমরা বলি চমৎকার, এখানে তিনি বলেন সরঞ্চ। এখানে তিনি বিনুদার একটা প্রশংসা গাইলেন, এতটুকুই। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় প্যারায় যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে বলা বহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষে কলিকাতা আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপার ওপার, চুল কাঁচা গোপে পাকা,
ধরিয়া আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপর চোখ পড়িবে। এখানে অনুপম বললেন যে এখানে বলা হয়েছে বিবাহের আগে কলিকাতা বিবাহের জন্য অনুপম কল্যাণীর বাবা শম্ভুনাথ বাবুকে আসতে হয়েছে কলিকাতা, কর্ণপক্ষকে কলিকাতা আসতে হয়েছে। এবং শম্ভুনাথ বাবু হচ্ছেন কল্যাণীর বাবার নাম। শম্ভুনাথ বাবু হরিশকে এতটাই বিশ্বাস করেন যে বিবাহের মাত্র 3 দিন পূর্বে তিনি ছেলেকে, বরকে, বিবাহের জন্য যে ব্যক্তিকে ধার্য করা হয়েছে বর, অনুপমকে দেখতে এসেছেন বিবাহের মাত্র 3 দিন আগে। এবং লেখক এখানে ওই ব্যক্তিটার শম্ভুনাথ বাবুর চেহারার এবং ব্যক্তিত্বের একটা আচরণ তিনি এখানে বর্ণনা করতে গিয়ে বলেন যে বয়স তার 40-এর কিছু এপার বা ওপার, মানে শম্ভুনাথ বাবুর বয়স 40, এখনো 40 হবে না, 40 হবে না, তার মাথায় গোঁফ ধরেছে, চুল কিছু কিছু পেকেছে, যে এমন একজন ব্যক্তিত্ব যাকে ভিড়ের মধ্যে সকলের আগে তার চেহারা চেনা যাবে। আচ্ছা, তারপরে আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইলেন বোধ শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ, যে দুটি একটি কথা বলেন যেন তাহার পুরা জোর দিয়ে বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটাকে তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথ বাবু এ কথা একেবারেই যোগ দিলেন না। কোনো ফাঁপকে একটা হু বা হা কিছুই শোনা গেল না। আমি হইলে উদিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একবার কোনো তেজ নাই, বেহা সম্প্রদায় আর যাই থাক, তেজ থাকাটা দোষের। এতই মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন, মামা সংক্ষেপেই উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িয়া তুলি দিতে গেলেন না। এখানে লেখক মূলত কি বুঝিয়েছেন? লেখক বলতে চেয়েছেন যে শম্ভুনাথ বাবু এমন একজন ব্যক্তিত্ব যিনি কথাবার্তা বলেন এবং আস্তে আস্তে বলেন, কথা তেমন বেশি বলেন না, কিন্তু মামা তো কথা খালি মানে মামা কথা বলতেই আছে এবং মামা এটা বুঝাতে চেয়েছে যে শম্ভুনাথ বাবুকে যে আমাদের ধনের সম্পদ অন্যদের থেকে অনেক বেশি, আমরা ধনী। কিন্তু এইগুলা কল্যাণীর বাবা তেমন বেশি পাত্তাই দিলেন না, তিনি চুপচাপ বসে রইলেন। তখন বলা হলো যে বেহাই সম্প্রদায়ের তেজ থাকাটা দোষের, কিন্তু ওই ব্যক্তিটার তেজ নাই। বিশেষ করে শম্ভুনাথ বাবুর তেজ কম, তেজ বলতে তার যেই পাওয়ারনেস, তেজ, বিশেষ করে তেজ নাই, তেজ থাকাটা দোষের। তো মনে মনে শম্ভুনাথ বাবু মনে মনে অনুপমের মামা খুশি হলেন যে তাদের উপর একটা দেমাগ খাটানো যাবে। আচ্ছা, তো শম্ভুনাথ বাবু কি করলো, যখন চলে গেলেন, তো মামা তাকে গাড়ি পর্যন্ত উঠে দিলেন না। তিনি নিজের আত্মহমিকার কারণে তিনি তাকে সংক্ষেপে এভাবেই বিদায় করিলেন। আচ্ছা, তারপরে আমরা যদি বলি, তারপরে দেখা যাচ্ছে কি পণ সম্পর্কে দুপক্ষের পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামাকে নিজের অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন, কথাবার্তা কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিল। তারপরেই গয়না, কত ভরি গয়না দিবে, কত দরে হবে, সেও একবারে বাদাবাদি হইয়া গিয়েছিল। আমি নিজেই এই সমস্ত কথার মধ্যে জানতাম না, জানিতে না, দেনা পাওনা স্থির হইল আমি সেটাও জানি না। মনে জানতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধানাংশ, এবং সে অংশের ভার যার উপর তিনি কড়াও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের গর্বের সামগ্রী। সেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে, সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতিবেন, এ কথা ধরার কথা। এই জন্যই আমাদের অভাব না থাকিলেও অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাঁচুক আর মরুক। এখানে বললেন যে পণের ব্যাপারে কি সিদ্ধান্ত হলো, আমি সেখানে ছিলাম না। মানে কল্যাণী অনুপম বলতেছে যে কনের মানে পণ বলতে যৌতুকের ব্যাপারে কি সিদ্ধান্ত, আমি সেখানে ছিলাম না। কি কথা, গয়নাটা না কি কথা হলো, আমি সেখানে ছিলাম না। কিন্তু অনুপম বলে এটা আমি নিশ্চিত যে যাই হোক, যার উপর এই বিষয়টা বর্তায়, মানে যার উপর এই দায়িত্বটা দেওয়া হলো, আমার মামা, তিনি যাই হোক তিনি ঠকিবেন না। এই কারণেই তিনি হচ্ছেন আমাদের সংসারের গর্বের সামগ্রী। এবং তার যে ওরা যদি গরিবও হোক, যাই হোক না হোক, আমাদের জিনিসটা আমাদেরকে দিতে হবে, আমরা জিতবো।
এইরকম একটা টেন্ডেন্সি, এরকম একটা চিন্তা ধারণা তখন অনুপমের মধ্যে আসছিল। আসলে বিষয়টা সত্যি, কারণ তিনি বলেছিলেন যে তার মামা যে প্রকৃতির লোক, তিনি কখনো পণ বিষয়টা নিয়ে তিনি কখনো ঠকবেন না। আচ্ছা, গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল, বাহক এত গেল যে আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়, তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে নাকাল হইতে হইবে, সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগ বিস্তর হাসিলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার শব্দ সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মতো মস্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হাড়ের জহরতে আমার শরীর যেন গয়নার দোকানে নিলামে চড়িয়া বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত, সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরদের সঙ্গে মোকাবেলা করিতে চাইয়াছিলাম। মামা বিবাহ ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানে বরযাত্রীর জায়গা সংকুলন হইয়া শক্ত, তাহার উপর সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথবাবুর ব্যবহারটা নিতান্তই ঠাণ্ডা, তা বিনয়টা অজস্র নয়। মুখে তো কথা নাই, কোমরে চাদর বাঁকা, গলা ভাঙা, টাক পড়া, মিশ কালো, এবং বিপুল শরীর। তাহার বিপুল শরীর, তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোড় করিয়া মাথায় হেলয় নম্রতার স্থিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতলে বাজাইয়া হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককেই বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই এটা এস্পার ওস্পার হইত। লেখক এখানে বলিয়াছেন যে বিবাহের বিষয়টা প্রথমে তিনি বলেছেন যে ব্যান্ড, বাঁশি সকল কিছু মিলিয়ে তাদের সেখানে গিয়াছিল, তাদের আগে গায়ে হলুদ হয়েছিল, এবং বিবাহের বাড়িতে যখন মামা ঢুকলেন তখন তিনি খুশি হলেন না, কারণ তাদের আয়োজনটা এত ভালো হয় নাই। বিশেষ করে অনুপমদের বাড়ির আয়োজন যত সুন্দর হয়েছে, তাদের বাড়ির আয়োজন এত ভালো হয় নাই, এবং আসলে মামা এটা মনে করেন নাই, যে মামা চান নাই যে তাদের বাড়ির আয়োজনটা আরো সুখের, আরো সুন্দর হোক। কিন্তু মামা, মূল কথা হচ্ছে মামা ওই বাড়িতে গিয়ে যাদের আয়োজন দেখেই মামা খুশি হতে পারেন নাই। তার উপর শম্ভুনাথ বাবু কলোনির পিতা, তার মুখে তেমন কথা, তিনি নিতান্ত ঠান্ডা প্রকৃতির মানুষ, তার বিনয়টা অজস্র নয়। মুখে তো কথা নাই, তার মুখে মানে আরো মাথা, গায়ে চাদর ভাঙা, গলা ভাঙা, টাক পড়া, মিশকালো একজন ব্যক্তিত্ব, বিপুল শরীর, উকিল, এই অবস্থা তার। তো এইভাবেই কনসার্ট পার্টির করতলে বাজাইয়া হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর অভিষিক্ত করিয়া দিতেন, ট্রেনিং করাতে স্পেরস্পর হইত। আচ্ছা, তো এই কথাটাই মূলত বললো। তারপরে বলল কি, তারপর হচ্ছে আমি সবাই বসিবার কিছুক্ষণের মধ্যে মামা শম্ভুনাথ বাবুর পাশের ঘরে ডাকিয়া বলিল লইয়া গেলেন। কি কথা হইল আমি জানি না। কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আসিয়া আমাকে বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। মানে শম্ভুনাথ বাবুকে কল্যাণীর মামা, অনুপমের মামা এক রুমে ডেকে নিয়ে কি কথা বললেন, এবং তারপরে অনুপমের কাছে আসলেন কে, শম্ভুনাথ বাবু বললেন, বাবা তুমি এদিকে আসো, একটু তোমার সাথে কথা আছে। ব্যাপারখানা এই সকালে যা নাই হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য, তিনি কোথাও কোনো মতো কারো কাছে ঠকিবেন না। তার ভয়, তার বেহাই তাকে গয়না ফাঁকি দিতে পারবে, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকি আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিলেন দেওয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথার উপর ভার করিলে চলিবে না। সেজন্য বাড়ির ছেকড়াকে শুদ্ধ সঙ্গে আনিয়াছে। পাশের ঘরে গিয়া মামা এক তসপাক্ত ছেকড়া, দাড়িপাল্লা, কষ্টিপাথর প্রভৃতি লইয়া বসিয়া আছে। বিষয়টা হচ্ছে কি, শম্ভুনাথ বাবু এই কারণেই তাকে ডেকে আনলেন। বিষয়টা হচ্ছে, সকলের নাই হোক, কিন্তু মামার জীবনের একটা লক্ষ্য ছিল, তিনি যাই হোক কোনো জায়গায় তিনি ঠকিবেন না। এই কারণেই তিনি চাচ্ছেন যে বিবাহ কার্য যদি শেষ হয়ে যায়, যদি মেয়ের বাবা যদি স্বর্ণ কম দেয়, সোনাদানা কম দেয়, তাহলে তো তাকে করার কিছু থাকবে না। এখন বিবাহ কার্য হওয়ার আগেই তিনি বাড়ির শেখরা বলতে হচ্ছে স্বর্ণকার, তাকে আনিয়েছেন। এই কারণেই আনিয়েছেন, কেন আনিয়েছেন, যে স্বর্ণগুলো পরখ করবে এবং পরখ করে পরীক্ষা করবে যে সেগুলো কি প্রকৃতপক্ষে সঠিক স্বর্ণ কিনা।
শম্ভুনাথ বাবু আমাকে বললেন, তোমার মামা বলেছেন বিবাহ কার্য শুরু হবার আগে তিনি কোনো সমস্ত গয়না যাচাই করে থান, তুমি কি বলো? শম্ভুনাথ বাবু অনুপমকে বলেছেন, তোমার মামা বলতেছেন যে বিবাহ হওয়ার আগে আমরা কি করতে চাই, আমরা করতে চাই যে কন্যার সমস্ত গয়নাগুলো পরখ করতে চাই। তখন তুমি কি বলো? কল্যাণী শম্ভুনাথ বাবু বললেন যে অনুপম তুমি কি বলো? তোমার বাবা এই কথা বলতেছেন, তুমি কি বলো? অনুপম মাথা হেঁট করে চুপ করে রইল। আচ্ছা, মামা বললেন, ও আবার কি বলবে? আমি যা বলিবে তাই হবে। তখন মামা বলল, ও কি কইব? আমি যা কই তাই হবে। আচ্ছা, শম্ভুনাথ বাবু আমার দিকে চাইয়া বললেন, সে কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হবে, এই সম্বন্ধে তোমার কিছু বলিবার নাই। তখন উম, আমি একটু অনুপম কি করলো, ঘাড় নাড়াইয়া অনাধিকার প্রকাশ করলো, যে অনুপম বোঝাতে চাইছে যে আমার এখানে বলার কিছুই নাই, মামা যা বলে তাই হবে। আচ্ছা তবে বসো, মেয়ের গা থেকে গয়না খুলে দিচ্ছি এবং তোমরা সবাই গিয়ে বসো। মামা বললেন, অনুপম এখানে কি করবে? ও সবাই গিয়ে বসুক। আচ্ছা, সোমনাথ বলবে, না সবাই না, এখানে বসিতে হবে। তখন সোমনাথ বলল যে আচ্ছা আমি কি করি, আমি গিয়ে স্বর্ণ মানে কন্যার গায়ে থেকে যে সোনাগুলো পরানো হয়েছে এগুলো খুলে আনি। আহ, তো তুমি এখানে বসো। কল্যাণী অনুপমের মামা বললেন যে তুমি সবাই গিয়ে বসো, তুমি এখানে থাকার কোনো প্রয়োজন নেই। অনুপম তখন সোমনাথ বাবু বললেন, না ওখানে এখানেই থাকবে। আচ্ছা, কিছুক্ষণ পর তিনি একখানা গামছা বাঁধা গয়না আনিয়া তক্তপোশের উপর মিলিয়ে ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গয়না, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। যখন তিনি সমস্ত গয়নাগুলো তার কাছে আনলেন, তখন তিনি দেখলেন যে এই গয়নাগুলো অত্যন্ত ভালো এবং যেমন মোটা তেমন ভারী। সেক্ষেত্রে গয়না হাতে তুলিয়া বলিল, এই আবার কি দেখবো, ইহাতে খাদ নেই, এই সোনা একদিন এখনকার দিনের অনেক আগের সোনা, এখন খুব ভালো সোনা। এই বলিয়া সে মুখর মোটা একটা বলায় এক চাপ দিয়া দেখিল তাহা বাঁকা যায়। আচ্ছা, তখন মামা নোটবইয়ের গয়নাগুলো ফাঁদ তুলিয়া লইলেন। ফাঁসে যাহা দেখলেন হইল তাহার কোনটা কম পড়েছে, হিসাব করিয়া দেখলেন গয়না যে পরিমাণ দিবার কথা তার চাই বেশি। বিষয়টা হচ্ছে, মামা এখানে চেক করতে চাইলেন যে গয়না কি কম দিছে কিনা, অথচ দেখা গেল যে গয়না যা দেওয়ার কথা ছিল তার চাইতে বেশি দেওয়া আছে। শেখরা কইল, ইহা বিরাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্য কম আছে। আচ্ছা, এখানে হচ্ছে কি, এখানে গয়নাগুলোর মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেটাকে শেখরার হাতে দিয়া বলল, এইটে একবার পরখ করে দেখো। আচ্ছা, একটা ইয়ারিং ছিল, সেটা শেখরার হাতে শম্ভুনাথ বাবু কল্যাণীর পিতা কি করলো, শেখরার হাতে দিয়ে বললে এটা একটু পরখ করে দেখো। তখন শেখরা বলল যে হ্যাঁ বিয়েলাতি মাল, এহাতে সোনা কম আছে, অনেক অল্প একটু সোনা, সবগুলা হচ্ছে কি সোনা না। শম্ভুনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বললেন, এটা আপনারা রেখে দিন। কেন রেখে দিন? মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তারা আশীর্বাদ করিয়াছে, মানে যে ইয়ারিং জোড়া দিয়ে কন্যাকে তারা আশীর্বাদ করিয়াছে, আহ, ওটার মধ্যে কিন্তু সোনার ভাগ অল্প একটু ছিল, আর সোনা ছিল না। আচ্ছা, মামার মুখ লাল হইয়া গেল। দরিদ্র তাহাতে ঠকাইবে চাইবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপর কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ বার করিয়া অনুপমকে বলল, যাও তুমি সবাই গিয়ে বসো গে। উনি কল্যাণীর অনুপমের মামা, যিনি আত্মহিমিকেবান একজন ব্যক্তি, তিনি এখানে লজ্জা পাইলেন, এই কারণেই তিনি লজ্জাটা পাইতে চাইলেন না এবং অনুপমকে বললেন, তুমি যে সবাই গিয়ে বসো, তুমি যে বসো সবাই গিয়ে। অনুপম সোমনাথ বাবু বললেন, না এখন সবাই বসিতে হইবে না, চলুন আপনাদেরকে খাওয়াইতে দিচ্ছি। মা বললেন, সে কি কথা লগ্ন? শম্ভুনাথ বাবু বললেন, সেজন্য কিছু ভাববেন না, এখন উঠুন, আপনাদেরকে সেজন্য কিছু ভাবতে হবে না, আপনারা এখন উঠুন। আহ, লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রী আহার হইয়া গেল। আয়োজনে আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো ছিল, সবাই খুব ভালোভাবে খেলো। এখানে হচ্ছে কি, লোকটা এখন একটু জোর গলা বলল। এতক্ষণ তিনি খুব ঠান্ডা ছিলেন, কিন্তু এখন তিনি জোর গলায় বললেন যে আপনারা এখন উঠতে পারেন, আপনারা এখন উঠুন, সকালে খানা সম্পূর্ণ হলো। সকল মানে খাওয়া দাওয়া খুব ভালোই ছিল, কোনো খাওয়া দাওয়ার মধ্যে কোনো লেশ মাত্র ছিল না, কোনো খারাপ কিছু ছিল না, খাওয়া দাওয়া ভালো হয়েছিল এবং সকালে খুব ভালোভাবে খেলো। বরযাত্রীরা খাওয়া শেষ হলো, এখন অনুপমকে খাইতে বলল। তখন মা বললেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? মা বললেন যে এটা কেমন কোনো কথা হতে পারে যে বিবাহের পূর্বে বর কিভাবে খাবে?
এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? তখন মামার কোনো মতটি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমাকে চাহিয়া বললেন, তখন মামার তখন শম্ভুনাথ বাবু বললেন যে, বসিয়া যাইতে দোষ কিছু আছে কিনা? মূর্তিমূর্ত মাতৃ আজ্ঞা স্বরূপ মামা উপস্থিত। তখন সেখানে মামা উপস্থিত। তখন শম্ভুনাথ বাবুর কথা তিনি কি বলবেন? তার বিরুদ্ধে চলা তো আমার পক্ষে অসম্ভব, মানে কল্যাণী অনুপমার পক্ষে অসম্ভব মামার বিরুদ্ধে কথা বলা। আমি আহার বসতে পারিলাম না, সে খাইতে পারিলাম না। আপনার প্রশ্ন আসতে পারে পরীক্ষার হলে যে, এটা নিবন্ধন সরি বহু নির্বাচনী প্রশ্ন কিংবা প্রশ্নের মধ্যে আসতে পারে যে কোন ব্যক্তিটি শুধুমাত্র বিবাহের আশার হতে খাদ্যবিহীন চলে এসেছে, সেটা হচ্ছে কে? অনুপম। তখন শম্ভুনাথবাবু আমাকে বললেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা দৈনিক আপনাদের যোগ্য আয়োজন করতে পারিনি, রাত হয়ে গেছে, আর আপনাদের কষ্ট বাড়াতে ইচ্ছা করে না। তবে মামা বললেন, তো সবাই আসুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বাবু বললেন, তবে আপনাদের গাড়ি বলাইয়া দেই। মা আশ্চর্য হয়ে বললেন, ঠাট্টা করছেন আপনি? ঠাট্টা করছেন নাকি? শম্ভুনাথ বাবু বললেন, ঠাট্টা তো আপনারাই করিয়াছেন, ঠাট্টার সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। মামা দুই চোখ এত বড় করিয়া অবাক হইয়া তাকাইলেন। যখন এই কথা বললেন, শম্ভুনাথ বাবু বললেন যে, ঠাট্টা আমি করছি না, ঠাট্টা করছেন আপনারা। এই ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। তখন মামা কি করলেন, চোখ মিলিয়া বড় বড় করে তাকাইলেন। শম্ভুনাথ বাবু বললেন কি, আমার কন্যার গয়না আমি চুরি করব, এই কথা যার মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু। মামা শম্ভুনাথ বাবু বললেন যে, যেই মানুষগুলো এইটা মনে করে যে আমার কন্যার পিতা, আমার মেয়ের গয়না আমি চুরি করব, তার কাছে যাই হোক আমার কন্যা আমি দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেউই নয়। কারণ এখানে হচ্ছে কি, অনুপমকে একটা কথা বললে তিনি মনে করেন নাই, কারণ তিনি অনুপম বলতেছে যে প্রমাণ তো হয়ে গেছে আমি কেউ নাই, কারণ অনুপমের তো কোনো পাওয়ার নাই, অনুপমের তো কোনো শক্তি নেই। আচ্ছা, তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছে করি না। জললণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র তণ্ডব করিয়া বরযাত্রী সকলে পালাইয়া গেল। আসলে বিষয়টা হচ্ছে, যখন বিবাহ ভাঙিয়া গেল তখন বরযাত্রীরা যারা অনুপমের সাথে ওই বাড়িতে বরযাত্রী হিসেবে গিয়েছিল, তারা কি করলো, তারা সকল কিছু ভেঙে চুরে চুরমার করে দিল, কারণ বিবাহ তো হয় নাই। বাড়ি ফিরিয়া সমস্ত ব্যান্ড যখন হচ্ছিল কি, বাড়ি ফিরিবার সময় তখন সমস্ত ব্যান্ড আর যে ব্যান্ড যাত্রীগুলো বাজাইল, তখন এটা বাজায় নাই, এবং এই বিষয়টাই বোঝানো হয়েছিল আর কি। আচ্ছা, তারপর আমরা 3 নাম্বার যদি যাই, তাহলে আমরা দেখব কি, বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কল্যাণের ভিতরে এত গুমা, কন্যার ভিতরে এত গুমার, কালী যে 4 পোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ে বিয়ে দেন কি করে। সকলে বলল, দেখি মাইয়া কিভাবে বিয়ে দেন। কিন্তু মেয়ের বিয়ে হবে না এই ভয় যার নাই, তার মনে শাস্তির উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু। যার মনে মেয়ে বিয়ে হইবে না এই ভয় যার নাই, যার মনে ভয় নাই যে আমার মেয়ের বিয়ে হবে না, তার আবার শাস্তির উপায় কি? তার তো কোনো ভয় নাই, তার শাস্তি কিসের? মস্ত বাংলাদেশের মধ্যে একমাত্র এখানে অনুপম বলতেছে যে পুরা বাংলাদেশের মধ্যে একমাত্র মনে হয় পুরুষ আমি, যে কি করছে, তাকে কি করা হয়েছিল, বিবাহের আসর হইতে উঠাইয়া দেওয়া হয়েছিল। আমার মতো পাত্রীর কপালে এত বড় কলঙ্কের দাগ। হ্যাঁ হ্যাঁ, কি করা হয়েছিল, বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। আচ্ছা, বরযাত্রীর এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। বরযাত্রীরা মানে খুব সুন্দরভাবে এই কথা বললো যে বিবাহ হইল না, কি ভালো মানুষ, তারা আমরা খাবাই দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে সব আফসোস মিটিত। যখন বরযাত্রীরা বলল যে আমরা যা করছি সকল যদি ভাঙ্গি চুরি একদম করি ফেলাইতাম, তাহলে আমাকে সব আফসোস মিটত। আচ্ছা, বিবাহের চুক্তিভঙ্গ মনোহারের দাবিটা নালিশ করিবা বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হইতশীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুক আছে সেটুক বা কি পুরা হইবে। আচ্ছা, তারা চাইছিলেন যে এখানে চুক্তিভঙ্গ করে মানে একটা ওই পুলিশ কেসের মধ্যে যাওয়া, যে তাদেরকে অপমান করা হয়েছে তাদের বিবাহ বিষয়টা নিয়ে। তো এটা যখন মামা বললেন, তখন
সকলকেই নিয়ে বললেন। তখন মানুষ হইতোষীরা বুঝিয়ে দিলেন। মানুষগণ বললে, "না, না এটা করা যাবে না। এটা যদি করো তাহলে তামাশার যেটুকু আছে সেটুকু বাকি থাকবে।" বলা বাহুল্য আমি খুব রাগিয়াছিলাম। কে রাগিয়াছিল? অনুপম। আমি কোন গতিতে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমার পায়ে আসিয়া পড়েন। গোপের রেখায় তা দিয়া দিতে আমায় কেবল কামনা করিতে লাগিলাম। মানে অনুপম বলতেছে, আমি শুধু কামনা করতেছি যে ওই ব্যক্তির বাপ শম্ভুনাথ বাবু খালি আসুক, আসি আমার পায়ের মধ্যে পড়ুক আগে। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতে পাশাপাশি একটা স্রোত বয়েছিল যেটার রং একবারেই কালো নয়। সমস্ত মন যে সে অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছে। এখনো তো তাহার কিছুই টানিয়া ফিরিতে পারিলাম এখনো তাহার কিছুই টানিয়া ফিরিতে পারিলাম না। আচ্ছা, দুঃখিত। টানিয়া ফিরিতে পারিলাম না। দেয়াল টুকরো আড়ালে রহিয়া গেল। কপালে তাহার চন্দনাকা, গায়ে তাহার লাল শাড়ি, মুখে তাহার লজ্জার রক্তিম, হৃদয়ের ভিতরে কি যেন কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমার নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটিমাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সেই এক পদক্ষেপের দূরত্ব এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। আচ্ছা, এখানে হচ্ছে কি অনুপম সেই কল্যাণীকে নিয়ে কল্পনা করতেছে। এই বিষয়টা ফুটে উঠেছে। তার লাল শাড়ি, তার চন্দন, তার কৃত্রিম চেহারা, তার লজ্জায় লাল হওয়া যায় ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। তার সেই তা অনুপম কল্পনা করতেছে কল্যাণীকে নিয়ে সেই বিষয়টা ফুটে উঠেছে। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়ি গিয়ে তাহার অস্থির করিয়া তুলিয়াছিলাম, কাকে? ওই কল্যাণী সম্পর্কে অস্থির করিয়া তুলেছিল। বিনুদা বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিল না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এইজন্যে সেদিনকার সেই বিবাহ সভায় দেয়ালটার ভিতরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। অনুপম এখানে বলে যে তাকে তো আমি দেখিতে পারলাম না, তাকে মনে দিতে পারলাম না। এখানেই কি হলো, সেদিন বাহিরের ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। আচ্ছা, হরিশের কাছে শুনিয়াছি মেয়েটি আমার ফটোগ্রাফি দেখানো হইয়াছিল, পছন্দ করেছে বই কি? পছন্দ করেছে নাকি? না করিবার তো কোনো কারণ নাই, অনুপম বলে। আচ্ছা, আমার মন বলে সেই ছবি তার কোনো বক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া দিনের নিরাল দুপুরবেলা সে কি খুলিয়া দেখিবে না? নিজে মনেকে নিজে প্রশ্ন করে অনুপম। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপর কি তাহার মুখের দুধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে করিয়া কারো পায়ের শব্দ, কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটা কি লুকিয়ে পেলে না? অনুপম বলতেছে যে সে কি আমার ছবিটা কিছু লুকিয়ে লুকিয়ে দেখে না? বক্সের মধ্যে কি লুকিয়ে রাখে না? সেই নিতের চুলের আঁচলের মধ্যে কি সেগুলো লুকিয়ে রাখে না? যখন কাউকে দেখে তখন সেই ছবিটা কি লুকিয়ে ফেলে না মানুষকে যখন দেখে? এই কথা অনুপম বলল। দিন যায়, ১ বৎসর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলিতে পারি না। মার ইচ্ছে ছিল এইসব অপমানে ভুলিয়ে গেলে আমাকে বিবাহের চেষ্টা করবে। বিষয়টা হচ্ছে, অনুপম বলে, অনেকদিন তো চলে গেছে, এখন আর বিবাহের কথা বলতে পারি না, কিন্তু মায়ের ইচ্ছা হচ্ছে যখন তখনকার বিষয়টা ছিল অনেকটা অপমানের কাঠটা যখন উঠে যাবে, সমাজ মানুষ যখন আর বলবে না, তখন আবার আমার বিবাহের চেষ্টা করিবে। আচ্ছা, তারপরে বললেন, এদিকে আমি শুনিলাম যে সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছে, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকিতে অবশ্যই ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, চুল বাঁধিতে ভুলে যায়, তাহার বাপের মুখে তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন, আমার মেয়ে দিন দিন এমন হইয়া যাইতেছে কেন? হঠাৎ কোনোদিন তার মেয়ে ঘরে আসিয়া দেখেন, মেয়ের ২ চক্ষু জল ভরা, জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিন ফুলের কুঁড়িটির মতো মেয়ে একবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান বাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমার ধারে। তারপরে তার পরে মনের মধ্যে সেরকম কালো রঙের ধারাটি বহিতেছে, সে যেন কালো রঙের
কালো সাপের মতো রূপ ধরিয়া পাশ করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলস রাজুক, দেশে বিদেশে লোক নিমন্ত্রণ হোক। তারপরে তুমি বরের টোপের পায়ে ধরিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু সে যে ধরাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনের গিয়েছিলাম, তেমন করিয়া আমাকে একবার উড়াইয়া যাইতে দাও। আমি বিরহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষের জল পড়িল। ম্লান মুখ তুলিয়া এবার সেই দেওয়ালটির বাহিরে রহিলা। সমস্ত পৃথিবী কি করিল, তাহার আর ভিতরে প্রবেশ করিল একমাত্র মানুষ। তারপরে আমার এই কথাটি পুরালো। এখানে অনুপম বলতেছে যে হঠাৎ করে এমন সময় আসবে যে এমন হবে, সে মেয়েটা সন্ধ্যাবেলা ঠিকঠাক মতো খাবে না, আঁচল আঁচড়াবে না, পাগল পাগল ভাব থাকবে। তখন তার মুখের মধ্যে তার মুখের মধ্যে চেয়ে থাকবে এবং বলবে, মা তোর কি হয়েছে, তুই এরকম করছিস কেন? হঠাৎ কোনো একদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দু চক্ষে ভরা জল, মেয়ে কাঁদতেছে। কে কাঁদতেছে? মেয়েটা। অনুপম মনে মনে ভাবতেছে, এটা বর্ণনা কল্পনা করতেছে, মা তোর কি হয়েছে বল। তখন মেয়ে বলবে, বাবা ইয়ে করো, বাপের এক মেয়ে, বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির মতো দিনে ফুলের কুটির মতো মেয়ের এক বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন আর সইল না। তখন কি করিল, কল্যাণীর কাছে, সরি, তখন অনুপমের কাছে মেয়ের বাবা ছুটে আসবে, আসিয়া বলবে, আমার মেয়েকে তুমি বিবাহ করো, তুমি বিবাহ করো। তখন সকল দুঃখ দুর্দশা দূরীভূত হয়ে যাবে। নতুন করে আবার সাজানো হবে তাদের বাড়ি ঘর, দেশ বিদেশ থেকে লোক নিমন্ত্রণ আসবে। তখন পুষ্পবন মিলিয়ে সকল কষ্ট দুঃখ গিয়ে আবার তারা নতুন করে সংসার করবে। এটা অনুপমের ধারণা, এটা অনুপমের কল্পনা, এটা হচ্ছে অনুপমের কল্পনা। আচ্ছা, তারপরে আমরা 4 নাম্বারে, একদম আমাদের গল্পের শেষ না, মানে শেষের পাড়ায় আমরা চলে এসেছি। যারা কষ্ট করে কাজ করছেন সকলকে আমাদের পেনিস্টম অ্যাডমিশন কেয়ার পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং আপনাদের ভালো রেজাল্টের আমরা আশাবাদী ইনশাল্লাহ। আচ্ছা, কিন্তু কথা এমন করিয়া পুরাইল না, যেখানে আসিয়া তাহা অপূরণ হইয়াছে, সেখানে বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দেই। মাকে লইয়া তীর্থ চলিয়াছিলাম আমার উপর ভার করিয়া। মানে মা আমি বলতেছি পরবর্তীতে। কারণ মামা একবারে হাবলার ফুল পার হন নাই, রেলগাড়ি ঘুমাইতেছিলাম, জাকনি খাইতে খাইতে মা মাথার উপর নানা প্রকার এলোমেলো স্বপ্নে ঝুমাইতেছিল, ঝিমুত্রি বাঁধিল। হঠাৎ করে স্টেশনে জাগিয়া উঠিলাম, আলোতে অন্ধকার মেঘ, সে এক স্বপ্ন কেবল ধরিয়াই পৃথিবীর যে কত অচেনা এবং যাহা চারদিকে, তাহা যে কতই বহু দূরে, তাহার দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা, তুরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে, তাহার যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব। সবুজ প্রদোষের নিমিষেই মিটিমিটি আলোতে থাকা এবং না থাকার মাঝে কেমন একরকম হইয়া পড়িয়া আছি। এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রকে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম, বাঙালির মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমন করিয়া অসময়ে অজায়গায় অচমক শুনিয়া তবে অসম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাকে কেবলমাত্র মেয়ের গলা বলিলে শ্রেণীভুক্ত করিয়া চলে না। কেবল এটি মানুষের গলা শুনিলাম মনে হইয়া বলে উঠে, এমন তো শুনি নাই। এখানে বলা হয়েছে, যখন অনুপম তার মাকে তীর্থযাত্রা নিয়ে যাইতেছিল, তখন ট্রেনের ঝাঁকরানিতে, তখন তার মনে ট্রেনের ঝাঁকরানিতে কি হলো, ট্রেনের যখন তাকে ঝাঁকটাইল, তখন তার ঘুম অন্ধকারে চোখ আসলো লাগে, তখন সে পর্দা টাঙিয়ে যখন সে ঘুমাইতেছিল বসে বসে, এমন সময় হঠাৎ করে অদ্ভুত রাত্রকে বলিল, শিগগির চলে, কে জানি অদ্ভুত একটা ডাক দিল, শিগগির চলে আসো, এই গাড়িতে জায়গা আছে। তখন তারা গিয়েছিল কলকাতা থেকে, মেবি কলকাতা থেকে তারা তীর্থযাত্রায় গিয়েছিল। তখন সেখানে বাঙালি কথা শুনে তারা বলল কি, বাঙালির খুব সুন্দর কথা, এত কথা তো সে আগে কখনো শুনে নাই। এই কথাটা কার?
অনুপমের অন্তরে তখন নতুন আভাস জাগতে শুরু করলো। আচ্ছা, তারপরে উম, উম, চি- উম, তারপরে হচ্ছে কি, চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটি বড় কাম্য নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেই তার চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকার দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এই তারাময় রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাতে ধরিয়া পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এই নিমিষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলের মতো ফুটিয়াছ, অর্থাৎ তার ঢেউ লাগিয়া একটি পাপড়ি ঢলে নাই, অপরিমেয় কমলতার একটু দাগও পড়ে নাই। লেখক বলেছে যে আহ, তার গলার স্বরটা যখন সে শুনলো, তখন তার কাছে চিরচেনা গলার স্বর মনে হয়েছিল। তখন সে শুধু মনে মনে রূপ চিন্তা করতে থাকলে এই গলার স্বর সে কোথায় পাবে। সে যতই খুঁজছিল মনে মনে, বাইরে একবার তাকায় আরেকবার তাকায়, শুধু তাকাচ্ছে, কিন্তু সে সুন্দর সে কণ্ঠটা খুঁজে পাচ্ছে না। গাড়ি লোহার মৃদঙ্গে তাল তাল দিতে দিতে চলিল। তাল মানে রেলগাড়ি যেভাবে চলে আর কি, না চলিল। তাহার মনের মধ্যে গান শুনিতে চলিলাম, আমি মনের মধ্যে গান শুনিতে চলিলাম। অনুপম মনের মধ্যে গান শুনিতে লাগিল। তাহার একটিমাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে। ওই কথাটা, যে কথাটা তার হৃদয় জাগরণ করে নিয়েছিল। আছে কি জায়গা, আছে কি জায়গা, যে পাওয়া যায় না। কেউ যে কারো চিনে না, অথচ সেই চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা কি ছিন্ন হইলে যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ে অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকাল চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্রই আসিতেছে, আসিয়া ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমিষে দেরি করি নাই। রাত্রি ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতি সেকেণ্ডে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল। যাই হোক, দেখা হইল না, সে পাত্রে রাত্রি নেমে যায়। আচ্ছা, অনুপমের মনের মতো তখন নতুন করে গান চলিতে লাগিল, এবং অনুপম আহ, স্টেশনে মুখ বাড়িয়া দেখিল কাউকে দেখা যায় কিনা। যেটি সেই গাড়িতে জায়গা আছে, সেই সুন্দর শব্দটি তার মনের মধ্যে খালি বাজতে শুরু করলো। আচ্ছা, পরের দিন সকালবেলা একটি বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। কাদের? অনুপমদের। পরের দিন সকালবেলা কি করতে হবে? বড় একটা স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আশা চিরবিলীন হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আড়দালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোনো একটা ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। ২-৩ মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হবে। মাকে লইয়া কোনো গাড়িতে উঠি, সে যেন বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়, ধারে ধারে উঁকি মারা বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ডে ক্লাসের গাড়ি হইতে একটা মেয়ে আমাকে লক্ষ্য করিয়া বলিল, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। বিষয়টা কি আপনি বুঝেছেন? আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। সেই জায়গা আছে কথাটা এখানে হচ্ছে কি, তখন তারা অনুপম কি করিল, স্টেশনে একটা গাড়ি থেকে আরেকটি গাড়ি, একটা ট্রেন থেকে একটা ট্রেন বদল করতে হবে। তখন সে কি করলো, তখন সে দেখলো দাঁড়াইয়া রইলো, এবং সে দেখলো একটা গাড়ি আসছে, একটা ট্রেন আসছে। যখন সেই ট্রেনতে উঠতে পারবে না, সে বাইরে তার মা সকালে দাঁড়িয়ে আছে। এখন হঠাৎ দেখে দূর থেকে কে একটা গাড়ি থেকে ডাক দিয়ে বললেন, আপনারা আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকিয়ে উঠিলাম, অনুপম চমকিয়ে উঠিল। কেন? সে আশ্চর্য মুখ কণ্ঠ এবং সেই ঘান দুয়া জায়গা আছে। ক্ষণমান বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতে অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটিকে কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলিত গাড়িতে আমার বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রহিল, গ্রাহ্য করিলাম না।
অনুপম বলতেছে যে আমি তো তুলিতেই পারি নাই যে আমার জিনিসপত্রগুলা, কিন্তু মেয়েটা কুড়ির হাত থেকে খুব তাড়াতাড়ি সেটা উঠাইয়া লইলো এবং লাস্টে কি হলো, আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রইলো। আমি কার্য আমি মানে আমি দেখি নাই, আমি তাকাই নাই যে আমার কি কি পড়ে রইলো। আমার একটা ক্যামেরা স্টেশনে পড়িয়া রইলো, আমি সেটার দিকে আমার খবর নেই। আচ্ছা, তারপরে কি লিখবো জানি না। আমার মনের মধ্যে একটা অখণ্ড আনন্দ ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব। বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজন করিতে ইচ্ছা করে না। এবার সেই সুরকে চোখে দেখিলাম, তখনও তাহার সুর বলিয়া মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তাহার চোখের পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে দেহে মনে। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, 16টি শতক হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন এতটুকুই বার চাপ দেওয়া নেই। ইহার গতি সহজ, দীপ্ত নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছুতে জরিমা নেই। এখানে লেখক কি করেছিলেন, লেখক মেয়েটির বর্ণনা দিচ্ছিলেন যে মেয়েটি কিরকম হতে পারে। তারপরে আমি দেখিয়াছি বিস্তার করিয়া বলা অসম্ভব কিছু নেই, এমন কি যে সে রঙিন কাপড় পরিয়াছিল তাহা ঠিক করিতে বলিতে পারি। এটা খুব সত্য যে বিভূষণ একটা ছিল, তাহাকে ছাড়াইয়া বিশেষ চরিতে পাইবেন সঙ্গীত অধিক রজনীগন্ধা ভ্রমরা। এখানে যতটুকু আমি বলছি সেটা হচ্ছে, এখানে হচ্ছে কি আমি বিষয়টা গল্প মেইন থিমটাকে আপনাকে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে আহ, এখানে লেখক কল্যাণীর কথা বলতেছিলেন যে মেয়েটার বয়স 16 কি 17 হইবে, তার চারদিকে সকলের চেয়ে অধিক সে সুন্দর, সে আসলে তার দুই তিনটা ছোট ছোট মেয়ে ছিল। আচ্ছা, এটা হচ্ছে তার সাথে আর কয়েকটা লেখক যে ট্রেনের মধ্যে, লেখক বললেন ট্রেনের মধ্যে কল্যাণীর সাথে আরো কয়েকটা ছোট ছোট মেয়ে ছিল। তারা কি করতেছিল, তারা এবং ওই সমস্ত মেয়েরা এবং লেখক কল্যাণী মিলে মানে খুব হাস্যরসাত্মক দিন কাটাইতেছিল তাদের ট্রেনের মধ্যে, খুব চিল্লাচিল্লি। এদিকে কল্যাণী যে অনুপম যে একটা ছেলে বসে আছে, অনুপমের মা একজন মুরব্বী বসে আছে, কল্যাণী সেদিকে কোনো নজরই নেই যে তার মা এখানে বসে আছে, যে এখানে তাদের মা বাবা এখানে অনুপম ছেলেটা। তখন সে কি করলো, তখন সে লজ্জায় বাহিরের দিকে মুখ করে তাকায় রইল। অনুপম তখন বাহিরের দিকে মুখ করে তাকায় রইল, যা তার করার তো আর কিছুই ছিল না। হঠাৎ করে কি আসলো, সেটা হচ্ছে ট্রেন মাস্টাররা আসলো, যে তারা বলতে চাইছিল যে আমাদের এখানে আমাদের ট্রেন মাস্টার, সরি এখানে আমি বলি, তখন হঠাৎ করে একসময় কি করলো, বড় নতুন একটা স্টেশনে আসলো। এই যে আমি তখন নতুন একটা স্টেশনে এসে গাড়িটা থামলো। থামার সাথে সাথেই একদল অনুষঙ্গী সেই স্টেশনে উদযাপ করিল। তখন তখন কি করলো গাড়ি, তখন একটা আমি বলি বিষয়টা, সেটা হচ্ছে একটা স্টেশনে গাড়ি আসলো, আসার পরে অনুপম যে একটা কর্মচারী বৃন্দ, সেটা হচ্ছে এই ইংরেজ থেকে কর্মচারী তিনি বললেন যে এখানে আগে থেকে গাড়িটা রিজার্ভ করা আছে, দুইটির বেঞ্চের ধারে গাড়ি গা ছড়িবার অকল। পূর্বে এক রেলওয়ে কর্মচারীর নাম, দুই টিকিট গাড়ি কি করলো বেঞ্চের শিয়রের কাছে লটকাইয়া দিল এবং বলল যেখানে আগে থেকে গাড়ি রিজার্ভ করা আছে, গাড়ি রিজার্ভ করা আছে, আপনাদেরকে অন্য দিকে থেকে যাইতে হবে। তখন আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইলাম, মানে অনুপম সেখানে নিজের আবার সে কি কি করলো, নিজের আবার ব্যক্তিত্বহীনতার প্রকাশ করলো, যে সে আবার উঠিয়া দাঁড়াইলো, এখানে উঠিয়া দাঁড়াইলো। মেয়েটি হিন্দিতে বলল, সরি, মেয়েটি হিন্দিতে বলল আমি কি করব না, হিন্দিতে বলল না, আমরা গাড়ি ছাড়বো না। কাকে বললো, ওই সমস্ত ব্যক্তিদেরকে বললো, ইংরেজদেরকে বললো। সে লোকটি রাগ করিয়া বলে না ছাড়িয়ে উপায় নাই, রোগ হইয়া বললো এই না ছাড়িলে উপায় নাই। কিন্তু মেয়েটু চঞ্চুল স্বরে বলল, ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া নিল। সে আসিয়া আমাকে বলিল আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া দুই চক্ষে অগ্নি বর্ষণ করিয়া বলিল না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। তখন অনুপম কি করলো, সেখান থেকে যাইতে চাইছিল, কারণ সে তো একটু ভীতু প্রকৃতির মানুষ, সে সেখান থেকে চলে যাইতে চাইছিল। তখন অনুপম কল্যাণী বলল না, আপনি যাইতে পারবেন, এখানে বসে থাকুন। বলিয়া সেই স্টেশন মাস্টারকে ইংরেজি টিংরেজি বলিয়া ইত্যাদি উর্দু ভাষায় বলিয়া তাকে কি করলো,
বুঝাইয়া দিল। তখন তারা চলে গেল এবং কি করলো, ওই ব্যক্তি বলল যে গাড়িটা আগে থেকে এটা রিজার্ভ করা আছে। তখন কল্যাণী বলল এটা মিথ্যা কথা, এটা এখানে গাড়িটা রিজার্ভ করা নাই বলিয়া নাম লেখা টিকিট খুলিয়া প্ল্যাটফর্ম ছড়িয়া ফেলিয়া দিল। আচ্ছা, ইতিমধ্যেই আদালি সমেত ইউনিফর্ম পরা সাহেবের কাছে আসিয়া দাঁড়াইলেন। গাড়িতে সে আসবার উঠিয়া সময় আদালত ইশারা করেছিলেন, তারপরে মেয়েটি মুখ তাকাইলেন। আচ্ছা, এগুলো তেমন কিছু না। তারপর আমরা যেটা আসি সেটা হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ। কানপুরে গাড়ি এসে আসিয়া থামলো। মেয়েটিকে জিনিসপত্র বাঁধিয়া সে যখন গোছাইবে এমন সময় কি করলো, অনুপমের মা কল্যাণীকে প্রশ্ন করলো, মেয়েটিকে প্রশ্ন করলো, তোমার নাম কি মা? মেয়েটি বললো কল্যাণী। শুনিয়া আমরা দুইজন মানে অনুপম আর তার মা চমকিয়া গেল যে কল্যাণী। আচ্ছা, তা এখন তোমার বাবা কি করেন? তোমার বাবার নাম কি? তার বাবা হচ্ছেন ডাক্তার, তিনি পেশা শম্ভুনাথ বাবু, তার নাম শম্ভুনাথ বাবু। তারপরে সবাই নামিয়া গেল। আচ্ছা, তখন কি করিল অনুপম, কি করিল, মামার নিষেধ অমান্য করিয়া মাতৃআজ্ঞা ঠেলিয়া কানপুরে আসিয়াছে। কল্যাণীর বাপ এবং তাহার সাথে সে কথা বলেছে, হাত জোর করে তাকে ধরেছে শম্ভুনাথ বাবুকে যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এবং কল্যাণী কি করলো, কল্যাণী তখন বলে শম্ভুনাথ বাবু রাজি হলেও বহুত কষ্টে সে রাজি হয়েছে, যেহেতু সে নরম প্রকৃতির মানুষ। তখন কল্যাণী বাবা বলে আমি কল্যাণী বলে আমি বিবাহ করব না। আমি জিজ্ঞেস করলাম কেন? অনুপম জিজ্ঞেস করলো কেন তুমি বিবাহ করো না? সে বললো মাতৃআজ্ঞা। আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মাতৃআজ্ঞা মানে কি, আপনি লিখবেন মাতৃআজ্ঞা মানে হচ্ছে মাতৃভূমি। মাতৃআজ্ঞা মানে মাতৃভূমি। ওকে, মাতৃআজ্ঞা মানে কি? মাতৃভূমি। আপনার পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর মাতৃআজ্ঞা মানে মাতৃভূমি। কি সর্বনাশ, এই পক্ষে মাতুল আছে নাকি? তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। আচ্ছা, এই বিবাহের ভাঙার পক্ষে হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত করিয়াছে। যখন অনুপমার সাথে কল্যাণীর বিয়েটা ভাঙিয়েছে তখন থেকেই কল্যাণী এখন আর বিবাহ বসবে না সে বললো, কারণ সে এখন কি করে, মেয়েদের শিক্ষার ব্যাপারে সে এখন সিদ্ধান্ত নিয়েছে যে মেয়েদের শিক্ষাদান করাবে, মাতৃভূমির প্রতি সে কাজ করবে, সে আশা রাখছে। কিন্তু আমিও আশা ছাড়তে পারলাম না। কে? অনুভব। আশা ছাড়তে পারলাম না সে সুরের যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো উপরে বাসি আমার সংসারে বহিয়া আসিতে সমস্ত সংসারে বাহিরে ডাক দিল। আর সে যেন রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়া জায়গা আছে। সে যেন আমার চিরজীবনের ঘানের দুইয়া হলো রহিল। তখন আমার বয়স 23, এখন 27। তখনও এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারিনি। বিষয়টা হচ্ছে তখন অনুপমার বয়স ছিল 23 বছর, এখন 27 বছর, প্রায় 4 বছর কাটিয়ে গেছে। এবং অনুপম বলল কি, এখন আমি আশা ছাড়তে পারি নাই, যে সে এখনো তার কথাগুলো, তার হৃদয়ের কথাগুলো আমার কানের মধ্যে জাগে, যে কোন কথা জায়গা আছে, তার সেই শুদ্ধ সুনাসের আমার হৃদয় এখনো জাগে। তখনও নিতান্ত এক ছেলে বলেই আমি আশা ছাড়তে পারি নাই। তোমার মনে করিতেছে আমি বিবাহের আশঙ্কা করি? তোমরা মনে করিতেছে আমি বিবাহের আশা করি? অনুপম বলল, না, কোনো কারণ আমি বিবাহের আশা করি না। আমার মনে আছে কেবলই সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরে আসা জায়গা আছে, সেই কণ্ঠস্বরটা নিশ্চয় আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর আমি এইখানে আছি, দেখা যাক সেই কণ্ঠ শুনি। যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিলেও এই মন বলে এই তো জাগা পাইছি। ওগো অপরিচিতা, তোমার অপরিচয়ে শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, আমি জায়গা পাইছি। মানে কোথায় জায়গা পাইছে প্রশ্ন আসতে পারে, এই তো আমি জায়গা পাইছি, কোথায় জায়গা পাইছে? এই জায়গা পাইছে কোথায়? কল্যাণীর মনে। সেই কল্যাণীর মনে জায়গা পাইছে। পরীক্ষার ফলে ভুলও প্রশ্ন করেন না যে ট্রেনে জায়গা পাইছি, ট্রেনে না, সেখানে কোথায় জায়গা পাইছে? কল্যাণীর, এই তো জায়গা পাইছি মানে কি, কল্যাণীর মনে, মনে কানে। ওকে, কল্যাণীর মনে জায়গা পাইছে। ওকে, তো এতটুকু ছিল আজকের আমাদের। সে লাস্ট পর্যন্ত কি করলো, কল্যাণীর আশেপাশে থাকতে সুবিধা পাইল এবং কল্যাণীর কাছে থেকে সেও মাতৃআজ্ঞা, মায়ের সেই আদেশ, মায়ের সেই মাতৃআজ্ঞা, মাতৃআজ্ঞা মানে কি, মাতৃআজ্ঞা মানে মাতৃভূমিকে প্রতি ভালোবাসা তার বিচলিত হয়ে গেল। আসলে গল্পটা একটু বড়, সেহেতু বোরিং, ক্লাসটা খুব বোরিং লাগছিল। আর আমি ক্লাসটা অনেকক্ষণ ধরে চালাইছিলাম, হঠাৎ করে ক্লাসটা বন্ধ হয়ে গেল। আমি কিন্তু ক্লাসটা করতেছি, রেকর্ড বন্ধ হয়ে গেল, আমি বিষয়টা ধরতে পারিনি, যার কারণে পরবর্তীতে আবার উক্ত স্থান থেকে দিতে হয়েছিল।
আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমাদের মেবি প্রিপোজিশনের উপর হবে ইনশাআল্লাহ, ইংরেজি প্রিপোজিশনের উপর। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে আমাদের সকল ক্লাসগুলো যাবে ইনশাআল্লাহ, আমাদের পরীক্ষার আগ পর্যন্ত চলবে। এবং এই ক্লাসগুলো যেহেতু শুধুমাত্র এখনকার স্টুডেন্টের জন্য না, আপনাদের জন্য বিশেষ করে বানানো, যেহেতু আপনাদের জন্য না, পরবর্তীতে ক্লাসটা থাকবে যেমন সকল শিক্ষার্থী দেখতে পারে এবং বুঝতে পারে, একদম বেসিক থেকে, কারণে আমি আলোচনা করেছি যাতে সকল শিক্ষার্থীবৃন্দ এখান থেকে সুবিধা নিতে পারে। আচ্ছা, তো আমি আশা রাখছি ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে। এবং আমাদের সকল ক্লাসগুলো শুরু হওয়ার পরে আমরা সৃজনশীল কিভাবে লিখব, কিভাবে লিখলে আমরা খুব ভালো মার্ক পাবো, এবং বহু নির্বাচনী প্রশ্ন আমরা কিভাবে দাগাবো, সেসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং প্র্যাকটিস করবো আমরা প্রচুর। যখন আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ প্র্যাকটিসে চলে যাব। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন এবং পড়াশোনার মধ্যে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।